তার মানে নারদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিং। শুভেন্দু অধিকারী তাই বলে। তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, জমিদারের কৃতদাস হয়ে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসটা করা ভেরি টাফ। একটা 22 বছরের ছেলে একটা 24 বছরের পলিটিক্যাল এক্সপিরিয়েন্সওয়ালা লোককে বলছে যে আপনারা কিন্তু পথ খেয়ে নেব। আজকেও বিধায়ক দলের পরিষদীয় দলে এরকম একজন সদস্য আছে যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তুমি মমতা দিকে বলো স্টেপ ডাউন করতে। আইপ্যাক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস পদ দেওয়ার জন্য টাকা নেয়। আপনার মনে হয় যে ডায়মন্ড হারবারের বুকে কোনো পিএস, কোনো অফিসার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে কাজ করত? যে অন্ধ স্নেহে, ধৃতরাষ্ট্রের অন্ধ স্নেহের জন্য কৌরবের পতন হয়েছিল। আমার মনে হয় দ্যাট ইজ এনাফ টু এক্সপ্লেন হোয়াট ইজ দি সিচুয়েশন অফ দি পার্টি। সরকারের পরিবর্তন হয়েছে, আর সরকারের পরিবর্তন হওয়ার পরে বিগত সরকার কি করে গেল, কি ভুল হলো, তার কাটাছেঁড়া, তার বিশ্লেষণ বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা দেখছি। কিন্তু এইখানে দাঁড়িয়ে বিগত সরকারের সময়ের ভুলগুলো বা তারা কি তাদের করা উচিত ছিল যেগুলো তারা করতে পারেনি, সেগুলো সব থেকে ভালো কাদের পক্ষে অ্যাসেসমেন্ট করা সম্ভব বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, যারা সেই দলটাতে ছিল বা সেই সরকারে ছিল। এখন কথা হচ্ছে যে বিগত সরকারের সময়ে যারা সমালোচনা করতে চেয়েছে, সরকারের বিভিন্ন ভুল দেখাতে চেয়েছে, তাদেরকে কি সঠিক মর্যাদা দিয়েছে সরকার বা দল? যদি দিত তাহলে বোধহয় আজকে ছবিটা একটু অন্যরকম হতো। কেন বলছি এই কথা? কারণ আজকে সরকার পরিবর্তন হওয়ার পরে যারা এখন চোখে আঙুল দিয়ে বলার চেষ্টা করছে যে এটা ভুল ছিল, তখন তাদেরকে আর গুরুত্ব সেভাবে কি দেওয়া হচ্ছে? যদি দেওয়া হতো তাহলে আমার সঙ্গে আজকে যে অতিথি বসে রয়েছেন তাকে অন্যরকম কথা বলতে শুনতাম। যে কথাগুলো আজ সে বলছে সেগুলো সে বলতো না। আমার সঙ্গে আজকে কোহিনূর রয়েছে, কোহিনূর মজুমদার। নতুন করে কোহিনূরের পরিচয় দেব না, আপনারা প্রত্যেকেই জানেন। একটা পরিচয় আমি অ্যাড করে দিই, তৃণমূল কংগ্রেসকে প্রথম থেকে ভালোবেসে এসেছে। আমার সঙ্গে যখন এই ইন্টারভিউ সেশনটা শুরু হয়নি, তার আগে যখন কথা হচ্ছিল কোহিনূরের সঙ্গে, কোহিনূর বলছে কাঁচা মন থেকে ভালোবেসেছিলাম তৃণমূল কংগ্রেসকে, তাই অন্য কোনো জায়গায় যেতে পারবো না। যাই হোক, রাজনীতি পরিবর্তনশীল, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি হয়। কিন্তু কোহিনূরের এই মুহূর্তে আরেকটা পরিচয় হচ্ছে, কোহিনূর সাসপেন্ডেড তৃণমূল। 6 বছরের জন্য তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, কিন্তু মন থেকে ও তৃণমূলই থাকবে, যেটা কোহিনূর আমাকে বলছে। কিন্তু কথা হচ্ছে, কোহিনূর, প্রথমত নামটা আমার ভীষণ ভালো লাগে তোমার। এই কোহিনূর কি তৃণমূল চিনতে পারলো না? না না, তৃণমূল কংগ্রেসের আমি আপনাকে বলি, তৃণমূল কংগ্রেস যেটা 2005-6 মানে অত্যন্ত বিপর্যয়ের সময়, কার্যত স্বপ্নভঙ্গ, সেই সময়, সেই বিপর্যয়ের সময় যেই তৃণমূল কংগ্রেস ছিল, সময়ের গতিতে সেই তৃণমূল কংগ্রেসের চরিত্র আর তৃণমূল কংগ্রেসের মতো থাকেনি। 2022-23-24 এই সময়টা এসে তৃণমূল কংগ্রেসটা একটা জমিদারি, একটা কর্পোরেট অটোক্রেসি, এরকম একটা পরিস্থিতির মধ্যে চলে যায়। অতএব যে কর্মীদের আবেগের উপর ভরসা করে তৃণমূল কংগ্রেস বড় হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে অগাধ ভালোবাসা, বিশ্বাস, এবং এটা বিশ্বাস যে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের উপর রেখে যেতে পারেন, তার আচার আচরণ, যে তিনি সবসময় বিশাল ভাবনা চিন্তা করে অত্যন্ত কূটনৈতিকভাবে সিদ্ধান্ত নেন, এমনটা কোনো কর্মী বিশ্বাস করেন না। তার মন, তার আবেগ, তার হৃদয় থেকে উনি সিদ্ধান্ত নেন। কিন্তু কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে বিস্তীর্ণ কর্মীদের অংশ নেতৃত্বর কাছ থেকে বিমাতৃসুলভ আচরণ পাবে, এটা 2006-তে কেউ ভাবতে পারেননি। 2007, 8, 9, 10, এমনকি 12, 13, 14 এই সময় কেউ ভাবতে পারেনি। কিন্তু যত দিন এগিয়েছে, তৃণমূল কংগ্রেস যত কর্পোরেট হয়েছে,
যত নতুন তৃণমূল হয়েছে, পুরনো তৃণমূলের সঙ্গে যে টান, যে নারীর টান, সেটা আর কর্মীরা এমনকি সাধারণ মানুষও অনুভব করেনি। কেন, মানে এই বদলটা হলো কেন? এই বদলটা হলো কিরম জানেন তো, যখন তৃণমূল কালীঘাট থেকে বা তৃণমূল ভবন থেকে শিফট করে ক্যামাক স্ট্রিটে চলে গেল, আর অদ্ভুত রকমের, মানে আমাকে আজকে লোকে ফেসবুকে বলছে, গালাগালি দিচ্ছে, গদ্দার টদ্দার ইত্যাদি ইত্যাদি, কিন্তু যারা দিচ্ছে আমি তাদের উদ্দেশ্যেই বলি যে ধরুন আমি গদ্দার, আমি বিজেপিতে যে কোনো মুহূর্তে, মানে ধরুন বিজেপি বললো কোহিনূর এসো তুমি আমার দরজার ধারে দারোয়ানি করবে, তোমার এটাই কাজ, আগামী দিনে বিজেপি জয়েন করার তোমার এটাই লক্ষ্য, আমি চলে যাব, আমি গিয়ে দারোয়ানি করব। আমি ধরে নিলাম যে যদি এইটাই হয়, বা আমি অগাধ পয়সা উপার্জন করেছি, বাড়ি গাড়ি ফ্যাক্টরি শিল্প ইত্যাদি ইত্যাদি, এবং অগাধ টাকা পয়সা আমার বাড়ির খাটের তলায় আছে, পাটের ক্ষেতে ধানের ক্ষেতে আছে, এবং সেটাকে রক্ষা করার লক্ষ্যে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে বলছি, সেটাও আমি মেনে নিলাম যে ঠিক, আমি প্রচুর উপার্জন করেছি, বিশাল বড়লোক হয়ে গেছি, তৃণমূলে থাকাকালীন আমার পাট খেতেও 2-2.5 কোটি পাওয়া যাবে। কিন্তু আমি যে উল্টো দিকটা বলছি, যে কর্মী 2010-11 বা যে কর্মীরা 2006-7-8-এ দল করেছে, তারা কি এটা ফিল করেনি যে দলের মধ্যে একটা অদ্ভুত কর্পোরেট কালচার হয়ে যাচ্ছে? আগে দলের কর্মীদের সঙ্গে, দলের একটা নেতৃত্ব স্থানীয় লোকেদের সঙ্গে সব কিছু আলোচনা করা হতো। আজকে একটা প্রেশার থাকছে, তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদটা প্রপার টাইমিংয়ে বলতে পারছো কিনা, তুমি বক্তৃতা করার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে 10টা ভালো কথা বলতে পারছো কিনা, তোমার সারা অঞ্চলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটা ছবি আছে, তুমি উই লাভ এবি, এবি ফর সিএম, এবি কানেক্টস, এই গোছের পেজগুলোতে লাইক কমেন্ট শেয়ার করছো কিনা, বা তোমাকে আইপ্যাক ফোন করে কি ইনস্ট্রাকশন দিচ্ছে, তোমাকে, তুমি দেখলো তুমি সিপিএম তাড়িয়েছো, সিপিএম এর বিরুদ্ধে লড়েছো, এবার তোমাকে আইপ্যাক তোমার কাছ থেকে বিভিন্ন রকম দাবি দাবা করছে, তুমি এটা করো, ওটা করো, সেটা করো, এইভাবে করো, ওভাবে করো, সেভাবে করো। তুমি দেখতে পাচ্ছ যে তোমার দলকে ভালোবাসার পরেও, হতেই পারে তুমি নেতা নাই হতে পারো, তুমি প্রার্থী নাই হতে পারো, কিন্তু আগে একটা মলমের জায়গা ছিল। আগে এরকম হতো 2021-এও, আমার নিজের সাক্ষী, এরকম অনেক বিধানসভা কেন্দ্র যেখানে তৃণমূল জিততে পারেনি বা জিততে চেষ্টা করছে বা জেতা হয়ে ওঠেনি, সেই সিটগুলোতে যেখানে কোয়েশ্চেন মার্ক আছে, যেখানে প্রার্থী পরিবর্তন হবে, সেখানে নেতৃত্ব স্থানীয় লোকরা যেত বা তাদের অন্যান্য লোকেদের ডেকে পাঠানো হতো, বলো তাই বাবা তুই কিন্তু পঞ্চায়েত সমিতি তোকে হবে, তুই কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রধান পেয়েছিস, বা তুই পৌরসভাটা দেখছিস তো তোর কী অসুবিধা আছে, আচ্ছা তোকে জেলার যুব প্রেসিডেন্ট করে দেবো, তুই দেখে দে ওটা একটু, তোর এটা লাগবে ওটা করে দে। এই যে সবাইকে কনফিডেন্সে নিয়ে এটা পরিবার, এটা হয়নি। সুব্রত বক্সী দলের দীর্ঘদিনের সভাপতি, বয়স হয়েছে তার, হয়তো দৌড়ঝাঁপ করার মতো আর শারীরিক ক্ষমতা নেই, কিন্তু আপনি বলুন তিনি কি জানতেন এই যে ব্লক সভাপতি, টাউন সভাপতি, জেলার সভাপতি হচ্ছে, এগুলো কি তার সঙ্গে ডিসকাস করা হয়েছিল? বা ধরুন ববিতা দেখতেন আমাদের বীরভূম জেলা, অরূপ বিশ্বাস দেখতেন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তরবঙ্গ, পশ্চিম মেদিনীপুর দেখতেন সুব্রত বক্সী। এই যে ভাগ করে দেওয়া জেলার রাজ্য কমিটির নেতারা আছে, রাজ্যের নেতারা আছে, তাদের সঙ্গে ডিসকাশন হয়েছে যে একে আমি এই ব্লক প্রেসিডেন্ট করছি, একে করছি না, হয়নি। সিঙ্গেল উপর থেকে চাপিয়ে দেওয়া হতো, সে নিজের মতো করতো, এবং সে জানতো যে ব্লক সভাপতি হতো বা যে ব্লকের টাউনের সভাপতি হতো, সে জানতো যে ভাই আমার একটা জায়গায় সিঙ্গেল উইন্ডো ঠিক রাখলেই আমি ঠিক, আমার আর কোনো আমি সব বুঝলাম কোহিনূর, কিন্তু কথা হচ্ছে এই পালসটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন, কর্মীদের পালস। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বোঝেন নিয়ে এমনটা নয়, যদি আপনারা এই পূর্ণাঙ্গ 15 বছরের ইতিহাস দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় পালসটা বুঝেছেন, এবং যতবার এর মধ্যে ইন্টারভেন করেছেন ততবার তৃণমূলের জন্য পজিটিভ রেজাল্ট হয়েছে। 2019-এ যখন তৃণমূল কংগ্রেস হেরেই গেল, প্রায় তৃণমূল কর্মীরা ঘর ছাড়া, তৃণমূলের সরকারে থাকাকালীন আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় নেমে দেওয়াল লিখছেন, পার্টি অফিস রং করছেন, এবং তৃণমূল কংগ্রেসের নেতারা, শুভেন্দু অধিকারী সহ, তারা পার্টি অফিস খুলছে, ঘাটালে মিছিল করছে। আজও যদি আপনি আমার ফেসবুক প্রোফাইলে আমি খুলে দেখতে পারি মিছিল করছে। তখন কি বলা হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্টের কাজ দেবে। মূলত গন্ডগোলটা কি হয়েছিল 2018 সালে, আপনার
কোনোদিন কোনো সুস্থ মস্তিষ্ক দিয়ে চালানো রাজনৈতিক দলে শুনেছেন দলের পেরেন্ট অর্গানাইজেশন এবং দলের এক ফ্রন্টাল অর্গানাইজেশনের মধ্যে মুখোমুখি লড়াই? 2018 পঞ্চায়েত নির্বাচনে কি হলো? মাদার বনাম যুব, ভেরি ফেমাস, মারামারি ঝামেলা, এবং শুধুমাত্র বিরোধী পার্টির লোকেরা মার খেয়েছে তা নয়, তৃণমূলের লোকেরাও মার খেয়েছে এবং তারাই বেশি খেয়েছে। এর ফলে 2019-এ আমাদের হারতে হলো নির্বাচন। 2019-এ হারার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতাদি বললেন যে তুমি ভোটার লিস্টের কাজ করো, আপনার মনে করুন, আর্কাইভ ঘাটলে দেখতে পাবেন। এরপর হঠাৎ করে বলা হলো, আমি জানি না কোথায় মত পরিবর্তন হয় মমতা বন্দ্যোপাধ্যায়, যে আইপ্যাক নামক এক সংস্থা সে জেলা দেখতেই পারে। সব পলিটিক্যাল পার্টিরই এখন কনসালটেন্সি সার্ভিস আছে, বাট কনসালটেন্সি সার্ভিস will give you data, will give you ideas, will not give you instruction, will not make policy, will not decide the leadership. ধরুন আমি শুভেন্দু অধিকারী, লেটার সাপোজ শুভেন্দু অধিকারী, আমি 2018-এ মুর্শিদাবাদের মতো টাইট জেলা আমি আনলাম। ধরুন আমি অরূপ বিশ্বাস, আমি 2016-তেও আমরা দেখলাম বর্ধমানে এরকম রেজাল্ট হলো, এত ভালো রেজাল্ট হলো, আমি 2021-এও তাকে দেব। কি হলো না, দায়িত্ব হলো এরকম যে আইপ্যাকের অফিস থেকে সব দেখবে, বকলমে অভিষেক ব্যানার্জির অফিস থেকে জেলাওয়ারি দেখবে, জেলায় ভিত্তিকার তৃণমূলে কোনো অবজারভার থাকবে না। কারণটা কিচ্ছু বোঝা গেল না, এবং ন্যাচারালি শুভেন্দু অধিকারীরা দল ছাড়তে শুরু করলেন। রাজ্যের নেতারা, কিছু নেতা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অগাধ ভালোবাসা, আইপ্যাক ওই সময় এসছে 2020 এবং 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন জেতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন জেতার অনেকগুলো কারণ ছিল, ঠিক যে কারণে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর প্রশ্ন ছিল, সে সময় বিজেপির নেতারাও একাধিক ভুলভাল মন্তব্য করেছে। না, আমি ওখানে আসছি, কিন্তু ওই সময় তো আইপ্যাকের এইগুলো খুব ফেমাস হলো, এই দিদিকে বলো, তারপরে দুয়ারে, দিজ আর আইডিয়াস, আই এম টেলিং ইউ, দিজ আর আইডিয়াস, এদের জন্যই পয়সা নেয় এরা। কিন্তু আইপ্যাক ফোন করে বলতে পারবে না, একটা 8 বছর রাজনীতি করেনি, একটা 22 বছরের ছেলে একটা 24 বছরের পলিটিক্যাল এক্সপিরিয়েন্সওয়ালা লোককে বলছে যে আপনারা কিন্তু পদ খেয়ে নেবো, এবং তারপর তো আর্থিক লেনদেন ইত্যাদি ইত্যাদি। না, সেটা তো নিশ্চয়ই তার ক্ষমতা হয়েছে ওই রকম কথা বলা, এটা দেওয়া হয়েছে তাকে। এই যে ক্ষমতাটা দেওয়া হলো, এই যে আপনি কর্পোরেট করে দিলেন, এই যে মালিক বলে দিল, মালিক, এইটা তৃণমূলে ছিল না। এই যে মালিক আমাকে বলেছে তোমাকে এটা বলতে, এটা ছিল না। এবং এটা ক্রমে 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 হয়েছে, এগিয়েছে। এবং এবছর প্রার্থী তালিকা সুব্রত বক্সী জানতেন? জানতেন না? না, সুব্রত বক্সী জানতেন না? না, আমি দায়িত্ব নিয়ে বলছি, জানতেন না। অরূপ বিশ্বাস, ববি হাকিমরা জানতেন? এরা তো জেলা জেলা ঘুরে এসছেন, এরা জানতেন যে কে প্রার্থী হবে? জানতেন না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যতীত কেউ জানতেন না। এমনকি যারা ধরুন দীর্ঘদিনের বিধায়ক, তাদের যে সরিয়ে দেওয়া হচ্ছে সেটাও তারা জানতেন না। এর পেছনে একটা অন্য থিওরি কাজ করে, যদি যেটা আপনি ক্রোনোলজিক্যালি মেলান। 2016-তে হঠাৎ করে যুবা হলো, যুবা থেকে যুব প্রেসিডেন্ট হয়ে গেল। 2016-তে তৃণমূল কংগ্রেসের নারদা স্টিং অপারেশন হলো, কি 5 লক্ষ টাকা ঘুষ নিয়েছে। আমি বলি 70 লক্ষ পর্যন্ত ডোনেশন নেওয়া যায়। আচ্ছা, ডিউরিং লোকসভা ইলেকশন। সে সময় কারা ছিল? শুভেন্দু অধিকারী, মদন মিত্র, সুব্রত মুখার্জি, কাকুলি ঘোষ দস্তিদাস অ্যান্ড আদার্স, ফিরাদ হাকিম। এবার আমরা যখন মুখপাত্র হলাম, আমাদের বলা হলো শুভেন্দু অধিকারীকে চোর বলতে। আমরা নিশ্চয়ই বলবো, স্বাভাবিক, মুখপাত্র হলে তো বিরোধী দলের নেতাকে ডাইলিউট করতেই হবে, আর চোর 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 ইত্যাদি ইত্যাদি বলবো। তো আমি জিজ্ঞেস করলাম, হোয়াট ইজ দিস সলিড অ্যাঙ্গেল, ওকে চোর বলবো? বললে নারদা স্টিং অপারেশন। বললাম আরে বাবা, সে কী করে বলবো? যেই মুহূর্তে আমি নারদা স্টিং অপারেশনে বলবো, আমার পাশে বিজেপি মুখপাত্র তো বলবে যে হ্যাঁ, শুভেন্দু অধিকারীও চোর, ববি হাকিমও চোর, তো তুমি মেয়রকে চোর বলছো না কেন? চ্যারিটি বিগিনস এট হোম। শুভেন্দু অধিকারী ওখানে বলেছিল যে টাকাটার উৎস অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2018 পঞ্চায়েত নির্বাচন, দল একটা ক্যান্ডিডেট। দাঁড়াও, তার মানে নারদা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিং, শুভেন্দু অধিকারী তাই বলেছে। এবং কেউ সেটা অস্বীকার করেনি। আপনি আপনি কালকে এক কাজ করুন, ববি হাকিমকে জিজ্ঞেস করুন যে শুভেন্দু অধিকারী এটা বলেছে, আপনার মতামত কি, জিজ্ঞেস করুন। মোটিভ কি অভিষেকের? পরে ক্রোনোলজি গুলো বলি এক এক করে, তাহলে বোঝা যাবে আচ্ছা, মোটিভ। হ্যাঁ হ্যাঁ, শুনি। 2018 পঞ্চায়েত নির্বাচন, হ্যাঁ। মাদার বনাম যুব, নিশীথ প্রামাণিক বনাম রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহারে হয়নি। এই নিশীথ প্রামাণিক তো অভিষেকের লোক ছিল। এরপর কি হলো, 2021 হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পেশালি মন্ত্রী মেয়র ববিদাকে টার্গেট করে বলা স্টার্ট হলো কি, ওয়ান ম্যান ওয়ান পোস্ট। এক পদ এক। এরপর কি হলো 2021, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন যে ওয়ান ম্যান ওয়ান পোস্ট, এটা কি তৃণমূল কংগ্রেসের সমর্থিত আইডিওলজি ছিল? যদি বলে হ্যাঁ তৃণমূল কংগ্রেস ওয়ান ম্যান ওয়ান পোস্টে বিশ্বাস, তাহলে বিশ্বাসই পাই, কিন্তু ছিল না। আমি বলে যাচ্ছি দায়িত্ব নিয়ে, একটি জেলায় তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দীর্ঘদিন একটি লোক ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়ার ছেলে, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল ছাত্র যুব কংগ্রেসের সভাপতি। তার প্রোফাইলের মাথার উপরে ছিল ওয়ান ম্যান ওয়ান পোস্ট। তা আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণ হন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি দিনের বেলা দাঁড়িয়ে বলে এখন সন্ধ্যে 7টা বাজে, আমি যদি সেটাই বলি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পারমিশন ছাড়া বা মমতা বন্দ্যোপাধ্যায় কনসেন্ট ছাড়া আমি কি করে ওয়ান ম্যান ওয়ান পোস্ট করলাম? তারপর আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় মেইন স্ট্রিম পলিটিক্স থেকে হারিয়ে টারিয়ে গেলেন, আবার ফিরলেন। কি হলো, 2022-এর পৌরসভা নির্বাচন, দুটো ক্যান্ডিডেট লিস্ট বেরোলো। হয়েছে কোথাও আর কোনোদিন আগে? তৃণমূল কংগ্রেসের সম্ভব। 2024 আরজিকর, অভিষেক বন্দ্যোপাধ্যায় সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজনৈতিকভাবে প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেছিলেন। কোথায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলনে? এটা তো নিশ্চিত একটা প্রশ্ন আছে যে ইডি সিবিআই খুব নিউট্রালি সারা ভারতবর্ষে কাজ করছে, এমন বিজেপির শত বড় সমর্থকও বলতে পারবেন না। কিন্তু যার বিরুদ্ধে রাজ্য সরকার মামলা করেছে তাকে প্রার্থী করা হচ্ছে, তাহলে এটা কি যে তলায় আমার নিজের লোক বসিয়ে নিজেকে উত্তরাধিকারী বানানোর চেষ্টা, এটা হয়নি তৃণমূল কংগ্রেসে? এটা তো হয়েছে। সেটা তো শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একার ইচ্ছেতে হয়েছে, তার কি? আর কার ইচ্ছে? কেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন? যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানি না তিনি বুঝতে পারতেন কিনা। আমি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঙ্গুরে রাত্রিবেলা along with many leaders, it was probably 22nd September if I'm not making mistake, বার করে নিয়ে আসছে বিডিও অফিস থেকে, মারতে মারতে পুলিশ, উনি চালাচ্ছেন। তারপর গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলভিউ অ্যাপেলো ঘুরে বলতে হয়নি যে আমাকে ভর্তি করাও। মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, পিজিতে ট্রিটমেন্ট করিয়েছেন, ব্যাক টু সিঙ্গুর দ্যাট ডে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে ঢুকতে দেওয়া হয়নি সিপিএম, আমার মনে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোলাঘাটে ফিরে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হাজরা মোড়ে পেটানো হলো, মারা হলো, 2-3 দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে এলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে একটা অভিযোগ শুনছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে পুলিশকে ব্যবহার করেছেন উনি। মারাত্মক। এটা একটু শুনি তোমার কাছে। মারাত্মক। আমরা অভিজ্ঞতা হচ্ছে দুটো জিনিস, আমি কোনো পুলিশ অফিসারের নাম বলছি না, আমি একদম ডিসি, কোনো এক ডিসি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 1 নম্বর লোক, শাসক দলেরই কেউ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর লোকের নয়, তাকে শেক্সপিয়ার থানায় জমা করা হতো এবং 14-15 দিন অকথ্য অত্যাচার, এম্বারেসমেন্ট, অত্যাচার মানে তো পিটিয়ে অত্যাচার করা হয় না, ধরুন পায়খানার সামনে বসিয়ে রাখলো, মুখ খুলতে অনেকে ভয় পেত। ডায়মন্ড হারবার পুলিশ জেলার এক অ্যাডিশনাল এসপি, যে পরে আবার গিয়ে পূর্ব মেদিনীপুরের প্রায় এসপি র্যাঙ্ক চালিয়ে দিল, ডায়মন্ড হারবারে এক কাউন্সিলর, ডাক্তারবাবু কাউন্সিলর, তাকে ন্যাংটো করে পিটিয়েছিল। পুলিশ প্রশাসনকে একটা প্যারালাল পুলিশ প্রশাসন চলতো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার মনে হয় যে ডায়মন্ড হারবারের বুকে কোনো পিএস, কোনো অফিসার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে কাজ করতো? তাই জন্য বর্তমান মুখ্যমন্ত্রী নাম ধরে ধরে পুলিশ অফিসারদের নাম ধরে ধরে বলছে এটা করেছে, ওটা করেছে, সে ওটা করেছে। কিন্তু আরজিকরের সময় আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই সময় মানে খুব একটা ভোকাল ছিলেন না,
আরজি করের মুভমেন্টটা আমি বলছি, দেখুন এবং আমি পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু উনি সমালোচনা করেছিলেন। একটা পোস্ট আমার কেন করবেন না, মনে পড়ছে না, করবেন না কিন্তু কেন, বিনীত গোয়েল সেই হ্যাঁ সময় করবেন না কেন, দেখুন ওখানে কিছু ম্যাল ফাংশন হয়েছে, সেটা ইনভেস্টিগেশন করবেন, সেটা যার ইনভেস্টিগেশন করার কথা তো ইনভেস্টিগেশন করবেন। কিন্তু সেই সময় দাঁড়িয়ে ইট ইজ তো ডেফিনিট যে কলকাতা পুলিশ যে ইনভেস্টিগেশন করেছে সেই ইনভেস্টিগেশনই সিবিআই করেছে, এবং একদম দাড়ি কমা ফুল স্টপ ব্র্যাকেট কোলন সেমিকোলন মিলিয়ে এক জিনিস লিখেছে। আরজি করে আন্দোলনটা নেতৃত্বে কে ছিল? বিজেপি। বিজেপিতে সুবিধা হতো, ধরুন আরজি করে যারা তৃণমূল সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, নন্দীগ্রামে আমরা কি দেখেছিলাম, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি, পেছন থেকে কে? তৃণমূল কংগ্রেস। আমরা কৃষি জমি রক্ষা ও জীবিকা কমিটি সিঙ্গুরে, পেছনে কে? তৃণমূল কংগ্রেস। আজকেও বিধায়ক দলের পরিষদীয় দলের এরকম একজন সদস্য আছে যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তুমি মমতাদিকে বলো স্টেপ ডাউন করতে। হ্যাঁ, ইয়েস, বেরোবে, আমি নামটা বলছি না, বেরোবে। তো সেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলতে পারতেন। ওনার সব দাবি তো মোটামুটি মেনে নেওয়া হচ্ছে, না, আবদার মেনে নেওয়া তারপর আপনি ফলো করুন, তারপর হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সব থেকে সরিয়ে দেওয়া হলো। মমতাদি বললেন প্যাক প্যাক ফেস প্যাক, এগুলো চলবে না। ইউ রিমেম্বার দিস? একদম। বিকজ আরজি কোড পিরিয়ডে মমতা ব্যানার্জি আন্ডারস্টুড দ্য সাবোটেজ কেম ফ্রম ইনসাইড। তারপর কি হলো কিছুই জানি না, আবার ফিরে এলো। মুখপাত্র অনেকদিন ছিলেন না তো? না, আমি এখনো মানে সাসপেনশন হওয়ার পর্যন্ত হ্যাঁ মুখপাত্র দলের আইনিভাবে ছিলাম, কিন্তু আমাকে টিভিতে পাঠাতো না। হ্যাঁ, তার মূল কারণ হচ্ছে আরজি করে আমি দলের পক্ষে ছিলাম। এখন এই ক্ষোভের কথাগুলো বলে তো কোনো লাভ নেই। যখন আছো এই আয়নাটা তখন দেখালে না, তখন কাকত তৃণমূল কংগ্রেস। আমি যতটুকু জানি কোহিনুর, যে তোমার সঙ্গে অরূপ বিশ্বাসের একটা ভালো সম্পর্ক। আরে ও কিছু পারতো নাকি? ও জানতো নাকি কে ক্যান্ডিডেট হবে কে না ক্যান্ডিডেট হবে? আচ্ছা, অরূপ বিশ্বাসের কথা যখন এলো একটু জিজ্ঞেস করি। মানে একটা ধারণা চালু আছে, সেটা হচ্ছে অরূপ বিশ্বাস বা তার ভাই, বিশেষ করে স্বরূপ বিশ্বাসের কথা বলবো, ইন্ডাস্ট্রি চালায় নাকি, মানে ফিল্ম ইন্ডাস্ট্রি নাকি চালায়। অনেক অভিযোগ স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। এখন তো আরো দেখছি লোকজন মুখ খুলছে, কান্নাকাটি চলছে। নতুন সরকার আসার পরে সেই সরকারের যারা মোটামুটি বোঝা যাচ্ছে যে এরা হাল ধরতে পারে আগামী দিনে, তো সেই রকম কিছু মানুষের সামনে বসে কান্নাকাটি চলছে। স্বরূপ বিশ্বাসের এগেইনস্টে ভুরি ভুরি অভিযোগ। আমি ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে কোনো আইডিয়া আমার একেবারেই নেই। আমি টালিগঞ্জে থাকতে পারি, কিন্তু টালিগঞ্জের তৃণমূল কর্মীদের, টালিগঞ্জে যারা তৃণমূল কর্মী ছিল তারা তো সবাই আমাকে চেনে, আমিও সবাইকে চিনি। তারা কেউ সিনেমা জগতের সঙ্গে যে তৃণমূল করি বলেই ইনভলভমেন্ট আছে এমনটাও নেই। আবার স্বরূপ বিশ্বাসের সঙ্গে যারা তার কলাকুশলীরা ছিলেন তারা তৃণমূল কংগ্রেসের হয়ে কোনোদিন মিছিল করেছেন, যে ধরুন ফেডারেশনের কেউ যারা কলাকুশলী আছে তারা তাদের ব্যানার নিয়ে অরূপ বিশ্বাসকে বিপুল ভোটে নির্বাচিত করুন, এমন কিন্তু কোনো উদাহরণ। তাহলে এই ন্যারেটিভটা তৈরি হলো, এটা নিশ্চয়ই হয়তো থাকতে পারে, এটা নিয়ে আলোচনা হতে পারে, এটা নিয়ে ইনভেস্টিগেশন হতে পারে, এটার পজিটিভ নেগেটিভ দিক থাকতে পারে। আচ্ছা, এটা তুমি বিশ্বাস করো যে পরমব্রত চট্টোপাধ্যায় কাঁদতে কাঁদতে বলছেন আমার ছেলের দিকে তাকিয়ে তৃণমূল, মানে এই প্রেশারটা কি দেওয়া হয়েছে? দেখুন, পরমব্রত যবে থেকে এদিক ওদিক করেছে তখন তার সন্তান তো জন্মায়নি। না, তৃণমূল কংগ্রেসকে এই প্রেশারাইজটা করেছে লোকজনের উপরে। মানে এই যে দেব বলেছিলেন আমি আর দাঁড়াবো না, তারপরে আবার দেখা গেল যে হ্যাঁ দাঁড়াচ্ছি, কারণ আমাকে কথা দেওয়া হয়েছে ঘাটালের একটা সমাধান হবে, আমাকে কথা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাধান হবে, তাই আমি আবার দাঁড়ালাম। তো এই মানে এটা কি চলে? আমি দেবের এমন কোনো সিনেমা নেই আজ অব্দি, মানে অনেস্টলি বলছি, মানে এর মধ্যে কিন্তু কোনো স্যাটায়ার বা কোনো হিউমার নেই। খারাপ ভালো মিশিয়ে দেবের হেন কোনো সিনেমা নেই, মানে হইচই আনলিমিটেড লেভেলেরও সিনেমা যেটা কেউ দেখেনি, আমি দেবের সব সিনেমা দেখেছি। কিন্তু আজকে এসে দেব যখন এটা বলছেন, দেব ছিল তৃণমূল কংগ্রেসের কার্যত ক্যাম্পেন বয়, তিনি আজকে যখন এসে এখানে এটা বলছেন, আমার মনে হয় যারা দর্শক তারাও ভালো করে জানেন যে কি হতো কি না হতো। আচ্ছা, এই যে তোলাবাজির এত অভিযোগ উঠেছে, 75, 25, 25 কি সব হিসেব ভাগ ইত্যাদি,
এগুলো কি মানে সত্যি হয়েছে, মানে তোলাবাজি কি হয়েছে? না, মানে আমি আমি একদম বলছি শীর্ষ লেভেলে তোলাবাজির টাকা কি পৌঁছেছে? দেখুন একটা অভিযোগ এটা কোনোটাই আমার সঙ্গে একদম করে না, আমি বললে তো মিথ্যে কথা বলা হবে। হুম। যে কোনোদিন আমায় কেউ বলেন তুমি এমএলএ হবে বলে তোমাকে 20 লাখ টাকা দিতে হবে, এই লেভেল অবধি আমার লেভেল ছিল না, এমএলএ হওয়ার ক্যাটাগরি অবধি লেভেল ছিল না। মানে কিভাবে টাকার ভাগটা হয় বিধায়ক সাংসদ? না, আমি নিজের পার্ট থেকে দেখিনি। দেখুন আমি কাউন্সিলর একটা জলের লাইন দিতে গিয়ে 10,000 টাকা নিয়েছে, এটা আমি জানি। একটা কুঁচো ছোড়া কলেজে ভর্তি করাতে গিয়ে 5,000 টাকা হয়তো নিয়েছে, তাকে বকাঝকা করা হয়েছে, টাকা ফেরত করানো হয়েছে, এগুলো শোনা কথা। হ্যাঁ, কিন্তু গ্রস তোলাবাজি এটা তো আজকে হয়েছে, সবাই অভিযোগ করছেন, এবং এটা কলকাতা কর্পোরেশনকে কেন্দ্র করে খুব একটা বেশি হয়নি, হয়েছে মেনলি সাবাবস এবং গ্রামীণে, যেখানে মানুষ ডাইরেক্টলি জনপ্রতিনিধিদের দ্বারা বেনিফিটেড। কলকাতায় তো কাউন্সিলরের দ্বারা খুব বেনিফিটেড লোক। আমি যে পাড়ায় থাকি বা যে এলাকায় থাকি, কাউন্সিলরকে রাস্তা করে দেওয়া, জল করে দেওয়া, আলো লাগিয়ে দেওয়া বাদ দিয়ে কোনো কাজে আমাদের খুব একটা লাগে না। এই যে কাউন্সিলরদের পাওয়া যাচ্ছে না, এই যে পঞ্চায়েত প্রতিনিধিদের পাওয়া যাচ্ছে না, পালাচ্ছে, এদের তো এটা এখানকার টান নেই। আমি তো আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্য কোনো নেতার নামে চেয়েও গালাগালিটা করতে গিয়ে আটকাচ্ছে, কিন্তু তার তো মনের টান নেই, তো মাল দিয়ে হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টান আছে দলের প্রতি, কি মনে হয়? হ্যাঁ, আমাকে আর এই বিষয়ে আর ঘাটিয়ে আমাকে বলে লাভ নেই। দল কি, দল তো একটা অ্যাবস্ট্রাক্ট আইটেম। দল কি কোনো পাথর? দল কি কোনো মূর্তি? দল হচ্ছে কম্বিনেশন অফ ওয়ার্কার্স, একটা ফ্যামিলি। সেই ফ্যামিলি 22 বছর তৃণমূল করেছে, 20 বছর তৃণমূল করেছে, তাকে আপনার টেলিকলার ডেকে পাঠিয়েছে, আপনি এসে সকালবেলা থেকে ক্যামাক স্ট্রিটের নিচে বসে আছেন, উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এলো, এই গেটে আপনি বসে আছেন, ওই গেট দিয়ে আপনাকে লক করে ব্যারিকেড করে ওখান দিয়ে উঠলো, তারপর সে বেরিয়ে গেল। রাত্রি 9টার সময় তার পিএ বললো না না আজকে আর দেখা করা যাবে না, আপনি পরে আসুন। আপনি গ্রামে গিয়ে কি মুখ দেখাবেন যে অভিষেক দা আপনার সঙ্গে দেখা করতে গিয়ে আপনি সিঁড়ির তলায় 3 গ্লাস জল খেয়ে বাড়ি চলে এসেছেন? আগে তো এটা হতো না। আগে তো ভবনে গেলে মুকুল দাস সঙ্গে দেখা করা যেত, শুভেন্দু দাস সঙ্গে দেখা করা যেত, দোলাদির সঙ্গে, পূর্ণেন্দু বাবুর সঙ্গে দেখা করা যেত। তোমার এরকম অভিজ্ঞতা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে দেখা করছে? আমি মেসেজ করেছি, আমি শুধু বলেছি দাদা আমাকে কি ভুল হয়েছে, আমাকে কাজ করার সুযোগ, আমি টিকিট চাইনি, আমি আপনাকে স্ক্রিনশট দেওয়া মেসেজ দেখাতে, আমাকে কাজ করার সুযোগ দাও, গিভ মি অ্যান অপরচুনিটি টু ওয়ার্ক, টু সার্ভ দি পার্টি, দিস মাচ। 2 মিনিট পেন পেন্সিল মোবাইল ঘড়ি রেখে আমি উপরে যাব? দলের কর্মীদেরকেও এটা করতে হচ্ছে? হ্যাঁ, ও ঠিক আছে, চলুন না সিকিউরিটি, আমি এটাতে কোনো একটা দুঃখ পাই না। গিয়ে আমি উপরে গিয়ে আমি শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার সারা জীবনে 3 থেকে 4 বার দেখা হয়েছে সামনাসামনি। আমি গিয়ে ওনার পিএ কে বলবো যে আমায় কাজ করার, আমি তখন ব্রিফ করলাম যে আমায় কাজ করার সুযোগ দাও, তারপরও তো আমাকে কোথাও কাজ করার সুযোগ দেয়। ফোনে পাওয়া যেত না ওনাকে? মানে মেসেজ করতে হতো আগে, তারপর ফোন? না না, ফোন টোন লেভেলে হোয়াটসঅ্যাপ উত্তর দিতেন? যতদিন আমাকে ভালো লাগতো ততদিন উত্তর দিয়েছেন, তারপর আর দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার? না, আমি কোনোদিন প্রচেষ্টা করি, ওই স্তর অবধি নিজেকে পৌঁছেছি বলে মনে করি যে মুখ্যমন্ত্রী আমাকে সময় দেবেন, মুখ্যমন্ত্রীকে আমি বলবো, এই স্তর অবধি আমি কোনোদিন পৌঁছেছি তৃণমূল কংগ্রেসের, আমি মনে করি। মুখ্যমন্ত্রী আমি ছেড়ে দিলাম, উনি তো দলেরও নেত্রী। হ্যাঁ ঠিক আছে, তার তো পাইপলাইন ছিল ভাই। এতদিন কেউ মুকুলদার কাছে যেত, এতদিন কেউ বক্সিদার কাছে যেত, কেউ অরূপদার কাছে যেত, কেউ ববিদার কাছে যেত, এই পাইপলাইন তো ক্লোজ হয়ে গেছে, এখন সবই অভিষেক দেখছে। এই যে বিজেপির অভিযোগ, সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তোলাবাজির টাকা পৌঁছেছে, শিক্ষা দুর্নীতি হোক, কয়লা চুরি হোক, গরু চুরি হোক, পাচার হোক, এটা কি সত্যি? এটা আমি তো স্পেকুলেশনের কমেন্ট করে হিরো হতে চাই না, আমার সামনে দিয়ে কোনোদিন কোনো টাকা ওঠেনি। তবে আমি শুনেছি আইপ্যাক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস পদ দেওয়ার জন্য টাকা নেয়, এটা বহুকাল আগে শুনছি। এই জন্য আমি একটা বিধানসভায় আবদ্ধ ছিলাম। আপনি গত নির্বাচনে দেখবেন 1-2 বাইরে মিটিং করতে গেছি, আমি তো একটা দলের মুখপাত্র, আমাকে তো 10 জায়গায় দল ইউটিলাইজ করতে পারত।
একটা জায়গায় ছিলাম। এই যে আজকে ডিম ইট পাটকেল মেরেছে, এইটা হয়তো ফেস করতে হতো না যদি 5 বছর আরেকটু ক্যাজুয়াল থাকা যেত। মমতা দি ইজ ভেরি ক্যাজুয়াল আমি দেখেছি। মমতা দি আজকে মানে ক্যাজুয়াল মুখ্যমন্ত্রী আমি বুঝলাম না কি? ক্যাজুয়াল মানে ক্যাজুয়াল রিগার্ডিং ক্যাজুয়াল উইথ দি ওয়ার্কার্স। এরকম হয়েছিল আমাদের ঝোড়ো বস্তিতে সিপিএম বেধারাক পিটিয়েছে, পুলিশ কথা শুনছে না, সবাই মিলে ওই 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 করে চলো মমতাদির কাছে। রাত্রি তখন 9টা 9:30 বাজে। মমতাদি শাড়ি পাড়ি আট পৌড়ে পেঁচিয়ে টেচিয়ে একদম একদম মানে নাথিং প্রিপেয়ার্ড, নাথিং, একদম বাড়ির মায়েরা যেরকম থাকেন রাত্রি 9টার সময়। এটা কি হয়েছে, কে পুলিশকে ফোনের চেষ্টা, ওই চেষ্টা সেই চেষ্টা, ঠিক আছে তোরা কালকে সকালবেলা বিরোধী দলনেতার বাড়ি যা। রাত্রি 9টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে মার খেয়ে আসা কর্মীদের অ্যাড্রেস করবে, এটা দূর 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 কল্পনায় কোনোদিন কেউ ভাবতে পারে? দূরে তো গেলেন। প্রোগ্রাম সাজিয়ে টাইম করে ডেট করে, এরকম তো অনেক খুন সিপিএম আমলে হয়েছে। পরের দিন সকালবেলা মমতা দি চলে গেছিল। এখনো তো মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন দলটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় একা ডিসিশন নিয়ে পরের দিন যিনি পোস্টপোল ভায়োলেন্সে যদি কেউ মারা গিয়ে থাকেন বা কেউ ক্ষতিগ্রস্ত হন, তার বাড়িতে পৌঁছাবেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি লাগবে। 14 দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি লেগেছে, মানে দল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মানে তুমি বলছো দলটা এখন সম্পূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো গুরুত্বই নেই দলে? মমতা বন্দ্যোপাধ্যায় যাই না, ওই যে ফিরহাদ হাকিমের মেয়ে লিখেছিলেন না, প্রিয়দর্শিনী হাকিম, যে অন্ধ স্নেহে, ধৃতরাষ্ট্রের অন্ধ স্নেহের জন্য কৌরবের পতন হয়েছিল। আমার মনে হয় দ্যাট ইজ এনাফ টু এক্সপ্লেন হোয়াট ইজ দি সিচুয়েশন অফ দি পার্টি। আমি আগে জিজ্ঞেস করি তুমি কি করবে 6 বছর? দেখুন, আমি বলছি আমার তৃণমূল কংগ্রেসের, ওই তো বললাম না, কাঁচা মনের ভালোবাসায় জয়নিং, এবং কোনোদিন পার্টি ছেড়ে 20 বছরে পার্টি ছেড়ে ছিলাম এটা কেউ বলতে পারবে না আমার আশেপাশে যাচ্ছিল। এখন আজকে লোকজন বলছে আমি প্রচুর তৃণমূল থেকে সুযোগ সুবিধা নিয়েছি, ধরে নিন আমি নিয়েছি। তৃণমূল আমাকে সব দিয়েছে, সব। তৃণমূল কংগ্রেস না থাকলে এই স্মার্টনেসও আসতো না, অন্য কোনো কাজ করতাম, এই পার্সোনালিটি গ্রো হতো না যদি না তৃণমূল থাকতাম। কিন্তু যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, জমিদারের কৃতদাস হয়ে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসটা করা ভেরি টাফ, ভেরি টাফ। তৃণমূল যদি জিততো এবার, আমি কোথায় থাকতাম ঠিকই নেই, আমি তো এমনিতেই মুখপাত্র ছিলাম না। না আমি বলছি এমনিতেই তো আমি কম্পালসারি ওয়েটিং এ ছিলাম, ধরো আরো সাইড লাইন হতাম। সাইড লাইনে তো মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে যেতে পারতেন। চান্সেস, এতগুলো বিধায়ক যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দে থাকতো, গভর্নমেন্ট যে কোনো দিন টপল্ড হতো। শুভেন্দু অধিকারী, মুকুল রায়, তাপস রায়, পরের নামটা হতো ববি হাকিম, অরূপ বিশ্বাস। মুকুল রায় সরলেন কেন? আমি তখন ছোট ছিলাম, পরে যা শুনেছি ওই জোর করে সরিয়ে দেওয়া, সবই অভিষেক করবে, হয় না। এই গুরুত্বটা মানে কারণ কি? এইটার কারণ ওই প্রিয়দর্শিনী হাকিমের পোস্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সরকার ফেলার চেষ্টা করেছে, তাকে বিড়ম্বনার মধ্যে এনেছে। তাকে যারা ফলো করে, যারা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদটা বলা পছন্দ করে, তাদের হিকেল করেছে। তারপরও শেষ করবো ইন্টারভিউটা, একটা প্রশ্ন একটু করি, আমি জানি না তুমি উত্তর নাও দিতে পারো। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির মধ্যে পড়ে গেলেন, চোট পেলেন মাথায়, বিজেপি বলল ঘরের মধ্যেই কেউ করেছে। তোমরা কি জানো? আমি এই বিষয়ে কিছু জানি না। আর কাল যদি আমি বিজেপিতেও যাই, আমি কোনোদিন তৃণমূলে থাকাকালীন বিজেপির কোনো নেতার কোনো ব্যক্তিগত স্তরের কোনোদিন কোনো কমেন্ট করিনি। এই গোছের কমেন্ট পলিটিক্যাল কোনো ইম্প্যাক্ট রাখে বা পলিটিক্যাল কোনো ইনপুট আছে বলে আমি বিশ্বাস করি না। এটা ব্যক্তিগত মজা দিতে পারে, আপনাকে একটু এন্টারটেনমেন্ট দিতে পারে, কিন্তু এটা বলে বা এই বিষয়ে একটু রসময় আলোচনা করে আমি একটু ভিউজ বাড়াতে পারি, কিন্তু আমার মনে হয় এতে আমার টেস্টে আটকায়। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। ডিজে বাজানোর মন্তব্য যখন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটাকে সাপোর্ট করেছিলেন?
না, আমি তো জানতাম এটা গন্ডগোল, কারণ কি এটা তো বেসিক কেস, মানে ইতিহাস দেখে তো শিখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলতেন পিটিয়ে মারবো সিপিএম কে ক্ষমতায় আসলে, 2011 সালে আসতেন? উনি বলেছেন বদলা নয় বদলছে। দিলীপ ঘোষ 2021 সালে একাধিক ফাউল মন্তব্য করলেন, বিজেপিকে জেতা নির্বাচন হারালেন। পার্থভৌমিকের 2024-এ অল টাইমের বক্তৃতা ছিল যে ব্যারাকপুরে আমি জিতলে কোনো গন্ডগোল হবে না, সব বিজেপি কর্মীরা সেফ থাকবে। ওই গিয়ে আবার ব্যারাকপুরে নোয়াপাড়ায় বলছে ডিজে বাজবো, আমি অতটা উদার নয়, মমতা ব্যানার্জি যা উদার আমি বুঝে নেব। ওনার শ্রমিক ভট্টাচ থেকে দেখে শেখা উচিত ছিল। যে ভুলটা বিজেপি করলো 21-এ, সে ভুলটা শুধরে নিল 26-এ। আমরা কি করলাম কি, বিজেপির 21-এর ভুলটা 26-এ করলাম। ইউ ফাইন্ড মি ওয়ান স্পিচ অফ শ্রমিক ভট্টাচ যেখানে ও শুরু শেষে জয় শ্রীরাম বলেছে। আচ্ছা, হি ব্লেন্ডেড ইট। ও এক জায়গায় বলেছে যে বিজেপি ক্ষমতায় আসলে তৃণমূলীদের সব বুঝে নেব। আর বলুন তো, রাজনৈতিক কবরে ফসিলস হয়ে যাওয়া রাহুল সিনহা নিয়ে এসছে শ্রমিক ভট্টাচ। ডায়মন্ড হারবার থেকে যদি দাঁড়ান আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি জানি না কি হবে আগামী দিনে, এখনো 3 বছর বাকি, এই 7.5 লাখের মার্জিন থাকবে যদি জেতেন? কি মনে হয়, মানে ফলতার? না, এখন লোক দেখুন, আমি অঙ্কের বিচারে তো থাকবে না, অঙ্কের বিচারে তো অনেক কম ভোটে এগিয়ে আছে ডায়মন্ড হারবার, আমি দেখছি। তার উপর একটা মেশিনারি, একটা হায়ারার্কি, এটা যখন লস্ট হবে, ডিম সেই লস্ট হওয়ার ফলে ডায়মন্ড হারবার টাফ সিট হয়ে গেছে তৃণমূলে। অনেকে আমাকে ঠাট্টা করে বলছে, ধর কোহিনূর 6 বছর পর তুই সাসপেনশন উঠলো, তুই কার কাছে গিয়ে সাসপেনশন তুলতে চাইবি? সেটা জানিস না। আমি এতটা তাচ্ছিল্য করে কিছু বলছি না, তবে রাজনীতি করার ইচ্ছা আছে, বাকিটা সময় পথ দেখানো। বেশ, আজকে খুব গুরুত্বপূর্ণ এই কথোপকথন আমার আর কোহিনূরের হলো। আমি জানি না কোহিনূরকে এখন হয়তো মানে কমেন্টে যারা দেখছেন তারা হয়তো কমেন্টে খুব ভালো কথা বলবে কোহিনূর, এরকম নাও হতে পারে, আবার খুব খারাপ কথা বলবে তাও নাও হতে পারে, জানি না। সবে মিলে মিশেই তো হবে আগামী দিন, কিন্তু আমি ডেফিনেটলি আশা করব আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল। যাই করুক কোহিনূর, আগামী দিনের শুভেচ্ছা রইল। আমি শুরুতে বলেছিলাম, আবার বলছি, রাজনীতি সম্ভাবনাময় শিল্প, ফলে কোহিনূর আগামী দিনে কি করবে সেটা তো আমরা দেখবই, নজর থাকবে। কোহিনূর খুব ভালো থেকো, আগামী দিনে এগিয়ে যাও, তুমি যেটা চাও, যেভাবে চাও। আমি জানি না ওর আয়না দেখানোটা তৃণমূল কংগ্রেসের জন্য আগামী দিনে লেসন হবে কিনা। ভালো থাকবেন আপনারা, আজকের আড্ডা এখানে শেষ করছি।